কাগজ চালাচ্ছে খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম জাহেদি। নানা অনিয়মের অভিযোগে 42টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এ খাতে শৃঙ্খলা আনতেই লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজ আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্র ঋণ খাতের শৃঙ্খলা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্বে ক্ষুদ্র ঋণের মডেল হিসেবে ধরা হয় বাংলাদেশকে। দারিদ্র্য বিমোচন সহ সামাজিক উন্নয়নের স্বীকৃতিও রয়েছে ক্ষুদ্র ঋণের। তবে উচ্চ সুদের হার আর গ্রাহকদের দীর্ঘমেয়াদী ঋণের জালে আটকে পড়া সহ নানা সমালোচনাও রয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ে। এ খাতের আর্থিক কর্মকাণ্ড তদারকির জন্য 2006 সালে প্রতিষ্ঠা করা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। প্রতিষ্ঠার পরপরই নিবন্ধন পেতে সংস্থাটিতে আবেদন জমা পড়ে প্রায় 4,500-এরও বেশি। এর মধ্যে লাইসেন্স দেওয়া হয় 750 প্রতিষ্ঠানকে। আইন হওয়ার সময় যে সকল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যরত থাকবে তাদেরকে 6 মাসের মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিকট লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। 4,200 অ্যাপ্লিকেশনের মতো অ্যাপ্লিকেশন পরে সেগুলি যাচাই বাছাই করে আমাদের নির্দিষ্ট কত ক্রাইটেরিয়া ঠিক করে আমরা সনদ দিতে শুরু করি। তবে নানা অনিয়মের অভিযোগে 2007 সাল থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 42টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। হঠাৎ করে বাতিল করা যাবে না। প্রথম কথা হলো যদি সে মানে আমাদের আইন কানুন না মানে তাহলে আমরা নোটিশ জারি করি, নোটিশে তাকে রিপ্লাই দেওয়ার সুযোগ দেওয়া হয়। তারপর যখন দেখি না সে পারছে না, আইনগুলো করছে না, আমাদের গ্রাহকের ক্ষতি হচ্ছে, তখন আমরা গ্রাহকের স্বার্থে এটা বন্ধ করে দিই। এই খাতে শৃঙ্খলা বাড়াতে আরও সরকারি উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক সহায়তা দেওয়া উচিত সরকারকে, যাতে এই প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় জনবল দক্ষ এবং ট্রেন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মচারী নিয়োগ দিতে পারে। বর্তমানে MRA লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা 698টি। এছাড়া সাময়িক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান রয়েছে 51টি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব খন্দকার মাজহারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা প্রতিবেদনে দেখলাম যেখানে বলা হচ্ছে যে এ পর্যন্ত নানা অনিয়মের অভিযোগে 42টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই নানা অনিয়মের অভিযোগে আমি কয়েকটি বিষয় বিস্তারিত আপনাকে জানতে চাই। কি কি আসলে অনিয়মগুলো কি? প্রথম কথা হলো যে আমাদের যে রুলস এবং রেগুলেশনস করা হয়েছে, রুলসটা করা হয়েছে 2010 সালে এবং আইনটা করা হয়েছে 2006 সালে। এই আইনের অধীনে তাদেরকে কার্যরত থাকার কথা। সেই আইনগুলি যখন মানছে না তখন আমি ওই ডেভিয়েশন জানতে চাই, আইনের কোন কোন জায়গায় ডেভিয়েশন ছিল তাদের? মনে করেন বলা হলো যে তাদেরকে প্রতিষ্ঠানগুলিকে কিন্তু সঞ্চয় নেওয়ার একটা অধিকার আছে, কিন্তু সেটা লিমিট করে দেওয়া আছে। যে তাদের কত নিয়ম কানুনের মাধ্যমে তাদের গ্রাহকদের কাছ থেকে শুধুমাত্র সঞ্চয় নিতে পারবে, সাধারণ জনগণ থেকে তারা সঞ্চয় নিতে পারে না। আর ওই গ্রাহক বাদ দিয়ে যদি অন্য কারো সঞ্চয় নেয় তাহলে একটা ঝুঁকিপূর্ণ থাকে, কারণ টাকা নিয়ে তাহলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এই 42টি প্রতিষ্ঠানের মধ্যে এমন কিছু প্রতিষ্ঠান যারা বাড়তি সঞ্চয় নিয়েছে গ্রাহকদের বাইরে, সেগুলো যদি বন্ধ করে লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়ে থাকে, সেই সব লোকের কাছে যাদের কাছে টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেওয়া কি হয়েছে সেই নিশ্চয়তা কি MRA দিয়েছে বা কোনো কর্তৃপক্ষ দিয়েছে? তাদেরকে ক্ষুদ্র ঋণ বন্ধ করে দিয়ে বা গ্রাহকদের সঞ্চয় ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নিয়েছি, তাদেরকে পাকড়াও করেছি, ধরেছি, আইনের সোপর্দ করেছি এবং তারা অর্থ ফেরত দিতে বাধ্য, আইনের আওতায় নেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু এই ফলো আপটা, আমি যদি বলি প্রায় 42টি প্রতিষ্ঠান, এই ফলো আপটা কি করার মতো যথেষ্ট জনবল আপনাদের আছে? যথেষ্ট জনবল আমাদের এখনো হয়নি, কারণ আমাদের প্রতিষ্ঠানটা নতুন প্রতিষ্ঠান, কিন্তু সরকারের বিবেচনাধীন আছে আরো বড় করার। কারণ আমাদের সরকারকে বড় করার জন্য একটা বড় অর্গানোগ্রাম সরকার নিকট অপেক্ষা করছে অনুমোদনের জন্য। সেটা হলে হয়তো আমরা আরো সক্ষম হব, কিন্তু এই পর্যায়ে আমাদের মোটামুটি জনবল 100-র মতো আছে। সেটা দিয়ে আমরা কাজ পরিচালনা করছি এবং বিশেষ করে যেগুলি আমরা রিস্কি প্রতিষ্ঠান বা লাইসেন্স বাতিল হয়েছে তাদের জন্য স্পেশাল নজরদারি থাকে আমাদের। সেই জায়গাটাই যে একটা প্রতিষ্ঠান যারা লাইসেন্স বাতিল হলো, সেখানে যদি কোনো গ্রাহক প্রতারিত হয়ে থাকেন, তার টাকাটা ফেরত পাওয়ার নিশ্চয়তা আসলে কতটুকু আছে, এবং সে যদি না টাকাটা পেয়ে থাকে সে কার কাছে অভিযোগ করবে, আসলে কার কাছে যাবে? না, অভিযোগ প্রথম দায়িত্ব হলো তার টাকাটা ব্যাংকে রাখলে তার নিজের কিছু দায়িত্ব আছে, দেখি নেওয়া যে ব্যাংকটা ঠিক কিনা।
সেরকমই যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে টাকা রাখলে না, আমি আমার যুক্তি হচ্ছে যে প্রতিষ্ঠানটা লাইসেন্স প্রাপ্ত ছিল, যে লাইসেন্স বাতিল হলো, তখন তো That's right, কর্তৃপক্ষের দায়িত্ব। তখন তো আর সে তো লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। হ্যাঁ, সে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান বলেই সেখানে কাজ, সেখানে গ্রাহক হয়েছে। এরপরে দায়িত্বটা আসলে কার? সেটার দায়িত্ব হলো সরকারের দায়িত্ব। সে সরকার মানে আমরা, আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আমি আমার সেটাই দায়িত্ব জানতে তার চাচ্ছি। টাকাটা ফেরত পাওয়ার ব্যবস্থা করা। এই সেটা আইনের দায়িত্ব মাধ্যমে। আসলে কতটা পালন করছে এমআরএ? আমরা অনেকগুলি প্রতিষ্ঠানে ইতিমধ্যে যাদেরকে বাতিল করেছি তারা টাকা ফেরত দিয়েছে, কেউ কেউ ফেরত দিচ্ছে, আমাদেরকে জানাচ্ছে যে আমরা ফেরত দিচ্ছি। আমরা আবার তাদের কাছ থেকে রুটিন মাফিক সাপ্তাহিক রিপোর্ট নেই বা ফোর্টনাইটলি বা মান্থলি রিপোর্ট নেই, যাদের আচ্ছা। ডিপেন্ডিং অন দ্য রিস্ক, যাদের নাকি বেশি রিস্কি তাদের কাছ থেকে ঘন ঘন রিপোর্ট নেই, কত টাকা দিলে এই মাসে, আচ্ছা, এটা আমরা নিচ্ছি। আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে সরকার একটি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম করছে। সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকটা যেমন নাকি মনে করেন সেন্ট্রাল ব্যাংক কোনো গ্রাহক যদি কোনো ব্যাংক রান করে, কোনো ব্যাংক যদি ব্যাংকরাপ্ট হয়, তার ক্লায়েন্টরা মিনিমাম একটা টাকা পায়, 1 লাখ টাকা বলা আছে এখন বাংলাদেশে। আচ্ছা, আমরা ক্ষুদ্র ঋণ সেক্টরের জন্য এরকম একটা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম করছি, সরকার এটার অনুমোদন অপেক্ষায় আছে। সেখানে বলা আছে যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যদি ব্যাংকরাপ্ট হয়, তার ক্লায়েন্টসরা কমপক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবে, তার সঞ্চয়ের সঙ্গে সমন্বয় করে, আর তার সঞ্চয়ের সঙ্গে আচ্ছা। এই যে ঋণের সঙ্গে এই যে সমন্বয় করে। ইন্স্যুরেন্স সেবা কথা বলছেন, এই সেবাটা কি শুধু এইটাই এর মধ্যে সীমাবদ্ধ, নাকি আরো বাড়তি কিছু সুবিধা আছে ইন্স্যুরেন্স সেবার? যে না, এটা হলো তার প্রোটেকশনের জন্য, যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যখন নাকি এটা ব্যাংকরাপ্ট হয় তখনই এই প্রশ্ন। হ্যাঁ, অনেকটা অভিযোগ, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি অভিযোগ করেন যে মাইক্রো ক্রেডিট যে প্রতিষ্ঠান রয়েছে তারা ইন্স্যুরেন্সের সেবা দিচ্ছে, যেটা তাদের কাজ নয়। ইন্স্যুরেন্স সেবা দেওয়ার কাজ হচ্ছে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের। সেইখানে কি এখানে একটা দ্বৈত নীতি অনুসরণ হবে না? এটা কিন্তু অন্য জিনিস। ইন্স্যুরেন্স হলো তার ক্লায়েন্টসের প্রোটেকশনের জন্য। আর আপনি Right. যেটা তুলেছেন যে ইন্স্যুরেন্স ব্যবসা করতে পারবে কিনা, রাইট, হতে পারে। আইনে বলা আছে যে ইন্স্যুরেন্স সেবা তারা দিতে পারবে, কিন্তু এখন কতটুকু দিতে পারবে সেটা নিয়ে কথা আছে। জি। কারণ আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো যে ইন্স্যুরেন্সটা দেয় সেটা হলো ঋণের ঝুঁকি। আমি ঋণ দিলাম, তার এগেস্টে কিছুটা একটা অ্যামাউন্ট, নর্মালি ইট ইজ অ্যাবাউট 0.5% to 1%। আচ্ছা, যদি ঋণ দেয় তার ওইটা ঋণের রিস্ক কাভার করার জন্য সে নেয়, অন্য কোনো প্রোডাক্ট সে ঋণ মানে ইন্স্যুরেন্সের অন্য কোনো প্রোডাক্ট সে সেল করে না। আচ্ছা, কাজেই সেটা আসলে তার ওই ঋণের ঝুঁকিটা কাভার করার জন্য। তারপরে আমরা ইড্ডার সঙ্গে, আমি বলছি ইড্ডা মানে ইন্স্যুরেন্স Insurance ডেভেলপমেন্ট অথরিটি, authority, তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হচ্ছে, মিটিং হয়েছে যে কতটুকু দেওয়া যায় সেটা নিয়ে একটা রেগুলেশন করতে হবে। এই পূর্ণ গাইডলাইন এখনো হয়নি। এখনো হয়নি। সেক্টরের জন্য আলাদা দরকার কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই সেক্টরের জন্য, মাইক্রো ফাইন্যান্স সেক্টরের জন্য আলাদা ইন্স্যুরেন্স করার দরকার কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। অনেকেই অভিযোগ করেন যে আমাদের যেসব মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান রয়েছে তাদের যে সুদের হার সেটা অনেক বেশি। বেশি না কম, এইটা নির্ধারণ করার নিশ্চয়ই আপনাদের দায়িত্বের আওতায় পড়ে না, পড়ে কি? না, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা কি রেট নির্ধারণ করবেন? বা আমরা রেট নির্ধারণ করে দিয়েছি। এটা ওপেন মার্কেট, আপনারা না, কিভাবে ওপেন মার্কেট না। কিভাবে এখন বলা আছে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সর্বোচ্চ 27% সুদ নিতে পারে, মুনাফা নিতে পারে, সার্ভিস চার্জ সর্বোচ্চ? সর্বোচ্চ 27%। 27? জি, আহ, আপনি বাজার- বলতে পারেন 27 ইজ টু হাই, হ্যাঁ, কারণ ব্যাংকে যেখানে আছে 16, 17, 18 সেই তুলনায় এটা বেশি। তো সারা বিশ্বেই তো মাইক্রো ক্রেডিটের এই সুদের হার বেশি, কারণ এটা হলো সুপারভাইজারি ক্রেডিট, ঘরের দৌড়ে দৌড়ে দিয়ে আসতে হয়, এই জন্য তাদের খরচ বেশি পড়ে। জনাব হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনার সাথে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শিগগিরই সাথেই থাকুন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি ক্ষুদ্র ঋণ খাতের শৃঙ্খলা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজারুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা আলোচনা শুরু করার আগে একবার দর্শক প্রশ্ন পাঠিয়েছি, আমরা দেখে নিই। সুমন, উনি জানতে চাচ্ছেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি টাকার অভাবে ব্যবসা করতে পারছি না, আমি কিভাবে লোন পেতে পারি? এই লোন পাওয়ার আসলে যোগ্যতা কি, ক্রাইটেরিয়া কি? না, যোগ্যতা হলো উনি ব্যবসায়ী রিয়েলি ব্যবসা করতে চাচ্ছেন কিনা, সেটা তার সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা দেখবেন। আর নিশ্চয়ই উনি পেতে পারেন যে উনি কোন এলাকা আমি যে জানি না, আচ্ছা। তার এলাকার মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দেওয়া হয়, ব্র্যাক, আশা, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলো, ইভেন মধ্যম প্রতিষ্ঠানগুলো, ছোট প্রতিষ্ঠানগুলোও দেয়, কিন্তু বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দিয়ে থাকে 30,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। কাজে উনি এটা অ্যাভেল করতে পারেন।
এবং আপনি জানেন ক্ষুদ্র ঋণের জন্য কিন্তু কোনো কোলাটেরাল দিতে হয় না। ক্ষুদ্র ঋণের জন্য দিতে হয় না। দিতে হয় না, Right. কাজেই এবং সেক্ষেত্রে এটা সিলিংটা আসলে অনেক কম। এই জন্য সেটা 10 লাখ, ওনার- ম্যাক্সিমাম 10 লাখ হয়তো কাগজপত্র জমা দিতে হয়, জমির দলিল টলিল, কিন্তু Right. অ্যাজ সাচ কোলাটেরালটা নিতে হয় না। কাজেই ইনি ইচ্ছা করলেই পারেন, যোগাযোগ করতে হবে তাকে তার এলাকার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঙ্গে। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেখানে আমরা কথা বলছিলাম যে ক্ষুদ্র ঋণ এই যে নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে 2006 সালে। অনেক সময় পেরিয়েছে। এই অল্প বা সময়ে বা দীর্ঘ সময় যদি আপনার কাছে মনে হয় সাফল্য আসলে কতটা পেয়েছেন? ওয়েল, সাফল্য তো এত তাড়াতাড়ি সাফল্য ফাইন্যান্সিয়াল সেক্টরে আশা করা ঠিক না, তবে আমি বলবো যে এই সেক্টরটা ছিল আপনার আনরেগুলেটেড, অ্যাবসলিউটলি আনরেগুলেটেড। এবং সেখানে আপনি জানেন কি না 80-র দশকে 90-র দশকে এই দেশে ক্ষুদ্র ঋণ সংস্থা অনেকটা বলা হয় যে মাশরুম গ্রোথ হয়েছে। হ্যাঁ, সেটাকে নিয়ন্ত্রণ আনা এটা খুব ডিফিকাল্ট, কারণ আবার তাদের ইনোভেশনটা নষ্ট হয়ে যায়। আপনি যদি নতুন আইন চাপিয়ে দেন, তাহলে ক্ষুদ্র ঋণের যে নাম বিশ্বব্যাপী ছড়িয়েছে, বাংলাদেশের মাধ্যমে পায়োনিয়ার বলা হয় সেটা এবং সুতিকাকে বলা হয়, তাহলে সেটা আবার এফেক্টেড হবে। আমি এই প্রসঙ্গেই জানতে চাই যে আপনি বলছিলেন যে ঋণের একটা সিলিং নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ নির্ধারণ 27% সুদের হার। সুদের হার 27%। এইটা কি এখন বর্তমানে কি থেকে মানা হচ্ছে? হ্যাঁ, সেটাই মানে একটা সময় ছিল যে যার ইচ্ছে মতো হ্যাঁ, অনেকে কম নিয়েছে। আমি জানতে চাই এক্স্যাক্টলি এই মুহূর্তে এই মুহূর্তে 27%, এবং কোন প্রতিষ্ঠান কি বাড়তি নিচ্ছে না না সেই কম, ধরনের যারা নাকি পিকেএসএফ এর ঋণ নেয় তাদের জন্য 25%, আচ্ছা। আর অন্যান্যের জন্য 27% সর্বোচ্চ। এবং এই মনিটরিংটা কি আসলে আপনারা করতে পারেন? হ্যাঁ, আমরা করতে পারি। আমাদের অনসাইট অফসাইট দুইভাবে আছে। অনসাইটেও আছে, আমরা নিজেরা ভিজিট করি, অনসাইটেও যাই, গিয়ে দেখি। কারণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ভিজিট করা অনেক সহজ ইন টার্মস অফ কম্পেয়ারিং দি ব্যাংকস। ব্যাংক তো অনেক কিছু দেখতে হয়, Right. কিন্তু একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে গেলে আপনি 1 ঘন্টায় অনেক জিনিস দেখতে পারেন। কাজে আপনি যদি 1 ঘন্টা বা কোনো এলাকায় যায়, আর আপনি ক্লাস্টার, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি ক্লাস্টার করে, যেমন মানিকগঞ্জে গেলে আপনি একসঙ্গে অনেক প্রতিষ্ঠান দেখতে পাবেন। Right. আপনি যদি টাঙ্গাইল যান, একসঙ্গে অনেক প্রতিষ্ঠান দেখতে পাবেন। এইভাবে গড়ে উঠেছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি। কাজে আপনি যদি এক রাস্তায় যান 100 কিলোমিটার বা 50 কিলোমিটার, তাহলে আপনি দুই পাশে অনেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, আপনি কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলি ইন্সপেক্ট করতে পারেন। কাজে এদের সুবিধা আছে দেখার। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং ব্যবসা করতে পারে না, অ্যালাউড না। এরপরেও কিছু কিছু প্রতিষ্ঠান করে থাকে। এই কেন করে থাকে? এই ব্যর্থতাটা কার আসলে? বল, এটা করে থাকে, এটা কেন্দ্রীয় ব্যাংক বলে তাদের দায়িত্ব না, তার আমাদের তো দায়িত্ব নাই। তবে এটা সবাই মিলে, স্থানীয় প্রশাসন মিলে, সবাই মিলে এটা দায়িত্ব করা উচিত আর কি। কারণ আপনার তারা কি করে যে জনগণের কাছ থেকে সঞ্চয় নেয়, সেটা হলো রিস্কি সবচেয়ে। হ্যাঁ, ব্যাংকিং এটাই বলে। এবং তারা বলে তারা যে রিটার্নটা দিবে তার অনেক উচ্চ সুদের রিটার্ন। যে ধরনের ঘটনা কয়েকটা ঘটেছে আপনার, সেই কারণেই এখন নতুন নতুন আইন, এমএলএম এর জন্য নতুন আইন হয়েছে, রাইট, সমবায়ের জন্য নতুন আইন হয়েছে। সমবায়ের জন্য বলা এই আইনগুলি যখন কার্যকর হবে, আমার ধারণা এই ধরনের অনেক কমে যাবে। কিন্তু তারপরও আমরা দেখেছি অনেকে মানুষ প্রতারিত হচ্ছেন, তারা জানেন না। তাদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমাদের কথা হলো, যখন নাকি কোনো গ্রাহক ঋণ নিতে যান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে, দেখবেন যে আমাদের সনদপ্রাপ্ত কিনা। আর কেন এটা প্রতিষ্ঠানের বাইরে সনদের নাম্বার লিখে রাখার বাধ্যবাধকতা রয়েছে। কাজে কোনো প্রতিষ্ঠানে গেলে প্রথমে দেখবে আমাদের লাইসেন্স নাম্বারটা আছে কিনা সেখানে। তাই গ্রাহকরা প্রতারিত হবেন না যদি তারা একটু এবং ওই লাইসেন্সটা অনেক সময় ভুল থাকতে পারে। তখন তাদের কার একটু বাড়তি দায়িত্ব আছে কিনা সেইটার সাথে তারা মাইক্রো ক্রেডিট অথরিটির সাথে, রেগুলেটর অথরিটির সাথে যোগাযোগ করার কোনো যোগাযোগ যুক্তি আছে করবে। কিনা? দরিদ্র গ্রাহক তারা তার যোগাযোগ করার সম্ভব অত না, এটা সম্ভাবনা নাই। সম্ভাবনা শুধু নাই। তারা যে দেখবে যে তাদের টাকাটা রাখতে চাচ্ছে, যে সেটা প্রতিষ্ঠানে ভুয়া প্রতিষ্ঠান কিনা বা আমাদের সনদপ্রাপ্ত কিনা, সেটাও দেখলে অনেকটা তাদের ইন্টারেস্টটা প্রটেক্টেড হবে। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে বলছি যে ওই সামনে যে আমরা এই 2006 সাল থেকে জেগে এসছেন, সামনে এগোতে হবে এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে। হ্যাঁ, আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে। সেক্টরে একটা চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা। আপনি জানেন যে যারা নাকি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা করেছে, তাদের মধ্যে একটা মনোভাব কারো কারোর মধ্যে আছে যে এই প্রতিষ্ঠানটি আমার। আচ্ছা, কিন্তু তার প্রতিষ্ঠানটির কিন্তু কোনো আপনার নাই, শেয়ার হোল্ডার নেই। আপনি
আপনি জানেন যে আমাদের দেশে যেসব ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে নন প্রফিট বেসিস বিজনেস করে, এটা কোনো শেয়ার হোল্ডার হয় না। কাজেই সে মনে করে এটা আমার, অনেক ক্ষেত্রে মনে করে, সেই মনে করার থেকে এটা কিন্তু তার না প্রতিষ্ঠানটা, এটা হলো যেহেতু জনগণের কাছ থেকে সঞ্চয় না, এটা জনগণের প্রতিষ্ঠান হিসেবে ট্রিট করতে হবে। আর এটা তার ব্যক্তিগত কোনো বিষয় না। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, অনেকটা সাকসেসফুল হয়েছে। তো এটা হলেই আশা করি যে আমরা যে আরও এগোতে চাই, তো সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সেখানে যেতে পারবে। জনাব হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পের জন্য আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুন গসিপ মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।